বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে পদার্পণের দিন দশেকের মতো হয়ে এসেছে উল্লাসীর। এর মাঝে না বাবার বাড়ি থেকে কেউ দেখতে এসেছে তাকে, আর না সে নিজে গিয়েছে সেখানে। ছোট্ট বোনটির জন্য মন সবসময় আকুপাকু করলেও কাউকে কিচ্ছুটি বলার সাহস করে উঠতে পারেনি সে। তবে আজ তো ঈদ, মিলনের দিন, সকল কষ্ট ভুলে আনন্দে মেতে ওঠার দিন। ঈদের মতো একটি দিনেও কি তাহলে সে দেখা পাবে না সুহার? সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই বাড়িতে কাটানো ঈদের সকালগুলো খুব করে মনে পড়ছে। সকল বাধা অতিক্রম করে একটিবার দৌড়ে নিজের সেই কুটিরে যেতে মন টানছে। সে না হয় এ বাড়ির মানুষজনকে সাহস করে কিছু বলে না ওঠার ফলে যেতে পারছে না বাড়িতে। কিন্তু বাবা, সে কেন এখানে আসে না একটিবার তাকে দেখতে? তার বুঝি মনে পড়ে না তার এই মেয়েকে? একটিবার বুকে আগলে নিতে ইচ্ছে করে না? তাছাড়া খুব বেশি ভুল না হলে কালই তাকে স্বামীর সঙ্গে শহরের উদ্দেশ্যে রওনা হতে হবে। তাহলে কি শহরে যাবার আগে সোহা, বাবা, এদের সঙ্গে দেখা হবে না তার? উত্তরে বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উল্লাসীর। খিচুড়ির চুলোর আঁচ কমিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে সে পা বাড়ালো উঠোনের দিকে। উঠোনের দক্ষিণ দিকে গরুর মাংস নিয়ে বসেছেন মুর্শিদা বেগম সহ কিছু মহিলা। মুর্শিদা বেগম তদারকি করে যাচ্ছেন এবং সে অনুযায়ী কাজ করে যাচ্ছেন মহিলাগণ। কেউ বা মাংস কেটে কেটে ছোট টুকরো করে যাচ্ছেন, কেউ বা ভুঁড়ি পরিষ্কারে লেগে আছেন। সেদিকে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর শাশুড়ির দিকে এগুলো উল্লাসী পাশে বসে ক্ষীণ গলায় বলল, খিচুড়ি হয়ে গেছে, মাংস রান্নার জন্য তাইলে পেঁয়াজ মরিচ কেটে নাও। এই রহিমা, এক পাতিল মাংস ধুয়ে রান্নাঘরে দিয়ে আসো তো। মুর্শিদা বেগমের আদেশ পেয়ে বয়স্ক এক মহিলা কলা পাতার উপর থেকে কিছু মাংস বড়সড় এক পাতিলে উঠিয়ে পা বাড়ালো বাড়ির ভিতরের দিকে। তার যাত্রাপথের দিকে তাকিয়ে লম্বা একটি দম ফেলল উল্লাসী। তারপর আমতা আমতা করে শাশুড়ির উদ্দেশ্যে বলল, আমি কি আজ বাবার বাড়িতে যেতে পারি? চোয়াল শক্ত হয়ে এলো মুর্শিদা বেগমের। ছেলের বউয়ের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে সে বললেন, এ কথা আমারে বলছো ঠিক আছে, তোমার শ্বশুরের কানে যেন এই কথা না যায়। ঢোক গিলে মাটির দিকে তাকিয়ে উল্লাসী মুর্শিদা বেগমের কথায় সম্মতি জানাতে তিনি আবারও বলে উঠলেন, স্বামীর ঘরেই মেয়েদের সব। একবার বিয়ে করে শ্বশুরবাড়ি আসার পর ভুলেও মুখের ফাঁক দিয়ে বাবার বাড়ির নাম নেওয়া বারণ। আর এ নিষেধ আল্লাহ তাআলা স্বয়ং তার কোরআনে করেছেন। বুঝেছো? হুম। সর্বসময় মাথায় রাখবা, তুমি হাজী বাড়ির বউ। তোমার যেন ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা এখন সবটাই এই হাজী বাড়িকে ঘিরেই হয়। জি, আচ্ছা। আর সব সময় এটা মাথায় রাখবা, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্বয়ং আল্লাহ তাআলা এ কথা তার কোরআনে বলেছেন। স্বামী যা আদেশ দেবে চোখ বুজে তা পালন করবা। কোনো রকম টু শব্দ তার বিপরীতে করবা না। এতে স্বামী তো নারাজ হবেই, সঙ্গে আল্লাহ তাআলা নিজেও নারাজ হবে। বুঝলা কিছু? হুম। তাইলে এখন যাও, মাংস তাড়াতাড়ি তুলে দাও, তোমার শ্বশুর নামাজ পড়ে আসলো হয়তো। মুর্শিদা বেগমের আদেশ অনুযায়ী বাড়ির ভিতরের দিকে পা বাড়াতে তার ডাকে আবারও ফিরে এলো উল্লাসী। নীরব দৃষ্টিতে মাটির দিকে চেয়ে বলল, বলুন। শহরে যাচ্ছ, ভালো কথা। তবে বাইরে বেরুলে ঢেকে ঢুকে চলবা। খোলামেলা যা হবা সব স্বামীর সামনে। পরপুরুষদের সামনে শরীর দেখিয়ে চলা মেয়েরাই বেশ্যা। তাছাড়া মুর্শিদা বেগমের কথার মাঝে তাকে থামিয়ে দিল চৈতালি। ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে সে বলল, এসব কে বলেছে তোমাকে চাচি? কোরআনে এসবের উল্লেখ আছে। তোর চাচাজান বলেছে। কেন, তোর কি উনার কথায় সন্দেহ আছে? সন্দেহ না, তবে চাচাজানের জানায় তাহলে ভুল আছে। এমন কিছুই কোরআনে লেখা নেই যাতে একজন মেয়ের তার পিতামাতার সাথে সম্পর্ক নষ্ট হবে। বরং কোরআনে লেখা আছে, রক্তের সম্পর্ক ছিন্নকারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাছাড়া তুমি যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত কথাটি বললে এটা ভুল। সঠিক হচ্ছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তবে একটি মেয়ের জান্নাতে প্রবেশের জন্য যে চারটি জিনিস জরুরি তার মাঝে একটি হলো স্বামীর সন্তুষ্টি। স্বামীকে সম্মান করা প্রতিটি নারীর কর্তব্য। ওই একই তো হলো। ঘুরে ফিরে বেহেশতে যাওয়া তো স্বামীর উপরেই নির্ভরশীল। 25% বাদ বাকি 75 তো নয়। ধুর, যা তো তুই। তুই কি তোর চাচাজানের চেয়ে বেশি জানোস? উনি হজ করে আসছেন। হজ করে আসলেই সবাই হাজে হয় না গো চাচি। বলি জিহ্বা কামড়ে মুর্শিদা বেগমের দিকে তাকালো চৈতালি। প্রচুর খেপেছেন উনি। তবে আশেপাশে থাকা মহিলাদের জন্য তা মুখে প্রকাশ করতে না পারলেও তার বড় বড় দুটো চোখ দিয়ে ঠিকই গিলে ফেলছেন তাকে। সেদিক থেকে দ্রুত নজর সরিয়ে উল্লাসের দিকে দিল চৈতালি।
মেয়েটি অবুঝ বেশে তাকিয়ে রয়েছে তার দিকে। এত অবুঝ মেয়েও বুঝি পৃথিবীর বুকে আছে? মেয়েটির বয়স খুব বেশি না হলেও কমও তো নয়। সংসার জগৎ নিয়ে এসব সাধারণ কথা বোঝার মতো বয়স তার হয়েছে। সে নিজেও এই বয়সী থাকতেই প্রেম শুরু করেছিল মুবিনের সঙ্গে। সে সময় খুব বুঝতো সে এসব। তবে তার মতোই কেন হতে হবে উল্লাসীকে? সকলের বিকাশ শক্তি তো এক নয়। তাছাড়া এসব নিয়ে চিন্তা ভাবনার মতো তার হাতে বহু সময় ছিল। সে সময়টুকু তো উল্লাসীর নাও থাকতে পারে। সে হয়তো ঘোর প্যাঁচযুক্ত এই জগৎ নিয়ে কখনো ভাবেইনি। তাছাড়া মেয়েটি তো সৎমার কাছে থেকে মানুষ। প্রতিবন্ধী এক বোনও রয়েছে। বাস্তব হোক বা কল্পনা, এসব নিয়ে ভাবার তার সময় কোথায়? হঠাৎ চৈতালির মনে পড়ল শিশুর পরিচর্যা নামের বইটির কথা, যার মলাটে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে প্রতিটি শিশুর মানসিক বিকাশে তার বাবা মায়ের ভালোবাসা এবং সান্নিধ্যের বিকল্প নেই। বইটি গত বছর মুবিন দিয়েছিল তাকে, এবং বইয়ের প্রথম পাতায় লিখে দিয়েছিল বাবুর মাকে আদর্শ মা হবার পথ খুঁজে দিল বাবুর বাবা। যা দেখে দুদিন যাবৎ লজ্জায় মুবিনের সামনে যেতে পারেনি সে। এত বেশি অসভ্য কেন মুবিন? হাত ঘড়িতে সময় দেখে নিল মুবিন। 10টা বেজে 20 মিনিট। সারাদিনের খাটাখাটির পর এর মাঝে সকলেই ঘুমিয়ে পড়েছে। খুব ধীরে সদর দরজা খুলে চৈতালির বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো সে। 10:30টার সময় বাড়ির পিছনের বাগানে তাকে উপস্থিত থাকতে বলেছে চৈতালি। নানান ঝামেলার কারণে সারাদিনে চোখাচোখি হলেও ভালোভাবে একটিবারও দেখা হয়নি দুজনের। কথা তো দূরস্থান, উড়ো উড়ো মনে বাগানে পায়চারি করছিল মুবিন। হঠাৎ পাশ থেকে চৈতালির মধুর গলার স্বর কানে এলো তার। অদ্ভুত এক মায়া আছে এই মেয়ের গলায়। একবার শুনলে তার ঘোর কানে লেগে থাকে বহুদিন। নিশীতে যায়ও ফুলে বন রে ভোমরা, নিশীতে যায়ও ফুলো, নিশীতে যায়ও ফুলো বনে রে ভোমরা, নিশীতে যায়ও ফুলো বনে, জ্বালায়ে চাঁদের বাতি, আমি জেগে রব সারা রাতি গো, কব কথা শিশিরের সনে রে ভোমরা, নিশীতে যায়ও ফুলো বনে। চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে ওঠা চৈতালির মুখের দিকে তাকিয়ে কয়েক কদম এগুলো মুবিন। তার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে বলল, অসাধারণ। বিয়ের পর প্রতি রাতে আমি, তুমি, আমাদের ভালোবাসাবাসি এবং তোমার এই গান ভাবলেই মন চায় তোমাকে আজই নিজের করে নিই। তো নাও না, কারো বারণ আছে? অধৈর্য হইও না বালিকা, সবুরে মেওয়া ফলে, কচু ফলে, দেখি চশমাখানা খোলো তো। কেন? নিজে মুবিনের চশমা খুলে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে চৈতালি বলল, এবার চোখ জোড়া বন্ধ করো। সময় নিল না মুবিন। পরম সুখে চোখ জোড়া বুঝতেই পা উঁচিয়ে তার চোখে উপর নিজের ঠোঁট জোড়া ঠেকালো চৈতালি। নিজের ভালোবাসার রং ছড়িয়ে দিল মুবিনের চোখ জোড়ায়। ট্রেন ছেড়েছে অনেকক্ষণ। ফার্স্ট ক্লাসের একটা কামরা বুক করেছে মেজবা। সেখানে অস্থির মনে পায়চারি করে যাচ্ছে সে। বাবার কথা মতো উল্লাসীকে সাথে নিয়ে এলেও অস্থির মন কোনোভাবেই শান্ত হচ্ছে না তার। কয়েক দণ্ড চুপচাপ বেডে বসে পাশে বসা উল্লাসীর উদ্দেশ্যে মেজবাহ বলল, ঢাকায় পৌঁছিতে আরো 5 ঘন্টা লাগবে। খারাপ লাগছে না তো তোমার? না, এই প্রথম ট্রেনে চড়লে। উহু। ছোট মার বাড়িতে গিয়েছিলাম একবার ট্রেনে। ছোট মাকে প্রশ্ন করতে গিয়েও করলো না মেজবা। অযথা কথাবার্তা না চালিয়ে আসল কথা বলা উচিত ভেবে ধীর গলায় বলল, আমি একজন ডক্টর। সোসাইটিতে আমার সম্মান রয়েছে, আলাদা জায়গা রয়েছে, আর আমি চাই না তা নষ্ট হোক। থামলো মেজবা। লম্বা একটি দম ছেড়ে গলা খানিকটা গম্ভীর করে আবারও বলল, আমাদের বিয়ের ব্যাপারটা আমরা দুজনেই গোপন রাখবো। যদি ওখানের কেউ কিছু জিজ্ঞেস করে তুমি তার জবাব দেবে না। মোট কথা, তুমি ফ্ল্যাট ছেড়ে কখনো বেরোবেই না। আশেপাশের সকলকে এড়িয়ে চলার চেষ্টা করবে। আচ্ছা। আর আমি তোমাকে আমার দুঃসম্পর্কের বোন হিসেবে সকলকে পরিচয় করিয়ে দেব। আমার খাওয়া দাওয়ার সমস্যা হয় বলে আম্মা গ্রাম থেকে তোমাকে পাঠিয়েছে রান্না বান্না করার জন্য। তোমার এতে কোনো সমস্যা আছে? হুম, থ্যাঙ্কস। স্বস্তির নিঃশ্বাস ফেলল মেজবা। যদিও বা তার জানা নেই ঠিক কদিন এভাবে সকলের কাছ থেকে সবকিছু লুকিয়ে রাখতে পারবে সে। তবুও আগ বাড়িয়ে নিজের এই জঘন্য অপরাধের কথা কাউকে না জানানোর সিদ্ধান্ত নিল সে। এতে শুধু তার সম্মানহানি নয়, সাথে চরিত্র নিয়েও নানান বাজে কথা শুনতে হবে তার, যা একজন সম্মানিত ব্যক্তি হিসেবে মোটেও কাম্য নয়। অপরদিকে শাশুড়ির কথা মতো স্বামীর কথার বিপরীতে টু শব্দ করল না উল্লাসী। উদাস মনে সে তাকিয়ে রইল ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে। খুব কষ্ট হচ্ছে তার ফেলে আসা গ্রামটির জন্য, সোহার জন্য, বাবার জন্য। আর কি কখনোই সে দেখা পাবে না তাদের। তুমি শাড়ি বদলে কামিজ পরে নাও, আমি এতক্ষণ তোমার বাসায় পরার জন্য আরও কিছু কামিজ দেখছি। উল্লাসীকে ট্রায়াল রুম দেখিয়ে আরও কিছু সালোয়ার কামিজ তার জন্য নিল মেজবা। তারপর ধীরে সুস্থে এগুলো ট্রায়াল রুমের দিকে।
স্টেশন থেকে সরাসরি শপিং মলে এসেছে তারা। উল্লাসী যে সাজসজ্জায় ছিল তা নিয়ে বাসায় ঢুকলেই সকলের মনে সন্দেহ ঢুকে যেত। তাই কোনো উপায় না পেয়ে সরাসরি শপিং মলে আসার সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। শুনছেন, আমার হয়েছে। উল্লাসীর ডাকে পিছন ফিরে তাকে এক নজর দেখলো মেজবাহ, তারপর শান্ত গলায় বলল, কানের দুল খোলো, সাথে গলার হারটাও। কোনো প্রশ্ন না করে কাপা হাতে উল্লাসী স্বর্ণের হার এবং দুল খুলে বাড়িয়ে দিল মেজবাহর দিকে। মেজবাহ সেগুলো নিয়ে একটি শপিং ব্যাগে ঢুকিয়ে বলল, হাতের বালা দুটো খোলো। বাদ সাধল উল্লাসী। বিয়ের আগে এই বালা তার হাতে পরিয়ে দেবার সময় ছোট মা বলে দিয়েছে, বিয়ের পর হাত কখনোই খালি রাখবি না, এতে স্বামীর অকল্যাণ হয়। আর একজন আদর্শ স্ত্রী হিসেবে স্বামীর অকল্যাণ চাওয়া কোনো স্ত্রীর কাম্য নয়। একদণ্ড ভেবে দু কদম পিছিয়ে উল্লাসী বলল, আপনার অকল্যাণ হবে। বিস্ময়ে চোখ মুখ কুঁচকে মেজবাহ বলল, লেইম কথা রেখে বালাজোড়া খুলে ফেলো। ছোট মা বারণ করেছে, আপনার অকল্যাণ হবে। আমার কল্যাণ অকল্যাণ নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি আপাতত আমার কথা মতো কাজ করো। হুম। মেজাজ চওড়া হয়ে এলো মেজবাহর। কড়া গলায় সে বলল, সিনক্রেট করো না, যা বলছি দ্রুত করো। ঢোক গিলে আরো কয়েক কদম পেছালো উল্লাসী। এই লোককে কোনোভাবেই বুঝতে পারে না সে। মাঝে মাঝে এত মনোরম ভাষায় কথা বলে, আবার মাঝে মাঝে প্রচুর রাগ দেখায়। একজন মানুষের দুই রূপ কিভাবে হয়? কথা বাড়ালো না মেজবাহ। দ্রুত পায়ে উল্লাসীর দিকে এগিয়ে এসে সজোরে চেপে ধরলো তার হাত। সময় নিয়ে বালাজোড়া খুলে তার শপিং ব্যাগে ঢুকিয়ে চারিপাশটায় চোখ বুলিয়ে নিল। লোকজনের আনাগোনা এদিকে খুব একটা না থাকলেও দু একজনের উপস্থিতি রয়েছে, যারা সকলেই প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে রয়েছে তাদের দিকে। সেদিক থেকে নজর সরিয়ে সকলের দৃষ্টি উপেক্ষা করেই উল্লাসীর হাত ধরল মেজবাহ। তারপর তাকে টেনে দ্রুত বের হয়ে এলো শপিং মল ছেড়ে। শহরে পা ফেলতে না ফেলতেই যে মেয়েকে নিয়ে এক দফা ঝামেলায় পড়তে পড়তে বেঁচে গেছে, সেই মেয়েকে নিয়েই পুরো জীবন কাটাবে কি করে সে? জবাবে বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেজবাহর। খুব দ্রুত একটি রিকশা ডেকে তাতে উঠে বসে উল্লাসীর দিকে দৃষ্টি দিতেই তার নজরে এলো মেয়েটির কান্নামাখা মুখ। নীরবে কাঁদছে সে, অঝোর ধারায় যা টপাটপ গাল বেয়ে গড়িয়ে পড়ছে। বাড়ির আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজেও মুবিনের দেখা না পেয়ে ওয়ানার ঘরে এলো চৌতালি। হাতে থাকা একটি বাটি টেবিলে রেখে এগিয়ে এলো ওয়ানার কাছে। চোখ মুখ কুঁচকে বলল, তুই পড়ছিস? চমকে উঠে বই বন্ধ করে উঠে বসলো ওয়ানা। আতঙ্কে তার চোখ মুখ নীল হয়ে উঠেছে। থমথমে গলায় সে বলল, কি সমস্যা তোর? ঘরে নক করে ঢুকবি না? নক করে কেন ঢুকবো? তাছাড়া আমাকে দেখেই বা তুই এত ভয় পেলি কেন? কথার মোড় ঘোরাতে ওয়ানা বলল, কোথায় ভয় পেলাম, ঠিকই তো আছি আমি। কি এনেছিস তুই ওই বাটির ভিতরে দেখি? নারিকেলের নাড়ু। তুই জানিস না আমি নারিকেল খাই না। আচ্ছা, এনেছিস যখন থাক, ছোট ভাইয়ের খুব পছন্দ নারিকেলের নাড়ু। একদমই না, তুই উনাকে মোটেও দিবি না। যে ছেলে আমার নামই মনে রাখতে পারে না, তাকে আর যাই হোক নিজ হাতে নারিকেলের নাড়ু বানিয়ে খাওয়াবো না আমি। উঠে দাঁড়ালো আনা, টেবিলের দিকে এগুতে এগুতে বলল, বললেই হলো, তুই এটা আমায় দিয়েছিস, এখন আমি যাকে খুশি তাকে দেব। তুই কিন্তু বড্ড পাকামি করছিস। তা কি দেখছিলি ওই বইয়ের ভিতর? পড়ছিলি না সেটা তো নিশ্চিত। বলেই চৈতালি হাত বাড়ালো বইয়ের দিকে। হঠাৎ চৈতালির এমন কাজে দৌড়ে তার দিকে এগিয়ে এলো আনা। বইটি একপাশে চেপে ধরে চেঁচিয়ে বলল, অন্যের ব্যক্তিগত জিনিসে এভাবে হাত দিতে নেই। চৈতালি, ছাড় বলছি। বইয়ের অপর পাশ ধরে নিজের দিকে টেনে চৈতালি বলল, তোর আবার ব্যক্তিগত জিনিসও আছে? দেখি ছাড়, কি আছে এতে? দেখতে দে আমায়। ভালো হবে না একদম চৈতালি, সব কিছুতেই ভালো কেন হতে হবে? ছাড় বলছি, তুই ছাড়। উহ, ছাড় না। এক ধাক্কায় চৈতালিকে বিছানায় ফেলে বই নিয়ে দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো আনা। বুকের ভিতরটা এখনো অনবরত কেঁপে যাচ্ছে তার। চৈতালির হাত থেকে আজ নিস্তার নেই। যতক্ষণ এ বাড়িতে থাকবে ততক্ষণ প্রশ্ন করতে করতে একদম জ্বালিয়ে মারবে তাকে। রাতের খাবার কিনে ফুটপাত ধরে এগুচ্ছিল মেজবা। হঠাৎ ফোনে লিমনের কল আসায় তাকে সবটা খুলে বলল সে। সব শুনে লিমন ফোনের ওপাশ থেকে বলল, শেষমেশ বউকে বোন, বড় অন্যায়। এসব রাখলাম। তবে আমার মনে হচ্ছে কাজটা তুই ঠিক করিসনি। তাহলে কি করতাম আমি, তুই বল। যেটা সত্যি সেটাই বলতি, আর আবার মান সম্মান। কিছুদিন পর যখন সবাই সবটা জানতে পারবে
তখন তোর এই মান সম্মান কোথায় যাবে সে নিয়ে ভেবেছিস? তাছাড়া তুই একা বাসায় দুঃসম্পর্কের এক বোনকে এনে তুলেছিস, এ নিয়ে সমালোচনা হবে না মনে করেছিস? হ্যাঁ, এ নিয়ে সমালোচনা হবে না। উল্লাসী বাচ্চা একটা মেয়ে, আমাকে এবং ওকে এক করে এসব নিয়ে চিন্তা ভাবনা করার মতো বয়স এখনো হয়নি ওর। তাছাড়া ওর ক্লাস, ওর চালচলন, কথাবার্তা দেখেও মানুষ তেমন কিছু ভেবে সেসব রটানোর সুযোগ পাবে না। সকলে তো তোর মতো করে নাও ভাবতে পারে। লিমনের কথা একদণ্ড ভেবে চিন্তিত মুখে মেজবা বলল, পজিটিভ ভাব, নেগেটিভ কেন ভাবছিস? কারণ আমাদের সোসাইটি নেগেটিভের উপরই চলে। দুটো দিন শুধু যেতে দে, দেখবি তোর পাশের ফ্ল্যাটের ভুঁড়িওয়ালা ভাবেই ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। বাজে কথা রাখ। আচ্ছা, আমি এখন রাখছি, কাল তাহলে দেখা হচ্ছে। কল কেটে সদর দরজার লক খুলে ফ্ল্যাটে ঢুকলো মেজবা। হাতে থাকা খাবারের প্যাকেট টেবিলে রেখে ডাকতে শুরু করলো উল্লাসীকে। মেজবাহুর গলার আওয়াজ শোনা মাত্র ভয়ে কোঁকড়ানো শরীর নিমেষেই শীতল হয়ে উঠল উল্লাসীর। মেঝে থেকে উঠে দ্রুত পায়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল মেজবাহুর সম্মুখে। খাবার খেয়ে নাও, বসো। মেজবাহুর কথায় চেয়ার টেনে হালকা সরাতেই মেজবাহ থামালো উল্লাসীকে। নরম গলায় বলল, শব্দ করে চেয়ার টানতে হয় না, নিচের ফ্লোরেও মানুষ থাকে, শব্দের কারণে তাদের সমস্যা হয়। ওয়েট, আমি দেখিয়ে দিচ্ছি তোমায়। মেজবাহ চেয়ার টেনে দেখিয়ে দিতেই উল্লাসী বসল তাতে। শান্ত দৃষ্টিতে মেজবাহুর দিকে তাকিয়ে বলল, এই বাসাটা কয় তলার? 12। আর আমাদের ফ্লোর 8-এ। ওহ, হুম। আর শোনো, তুমি কখনোই ফ্ল্যাট ছেড়ে বাইরে বেরোবে না। তাছাড়া শুধু শুধু বেরোবেই বা কেন? তোমার কি বাইরে কোনো কাজ আছে? মাথা নেড়ে উল্লাসী নেতিবাচক জবাব দিতেই মেজবাহ আবারও বলল, আর আমি সকালে বেরিয়ে যাবার পর কেউ কলিং বেল বাজালেও দরজা খুলবে না। পাশের ফ্ল্যাটের এক ভাবি আছে, হয়তো আমি যাবার পর বা বিকেলে গল্পগুজব করতে আসতে পারে। তবে হাজার কলিং বেল বাজালেও তুমি দরজা খুলবে না। তারপর যা বলার আমি বলে ম্যানেজ করব, ঠিক আছে? জি, গুড। নাও, খাওয়া শুরু করো। খাবারের কারবার চুকিয়ে উল্লাসীকে ঘর দেখিয়ে দিয়ে ড্রয়িং রুমে এলো মেজবা। টেলিভিশন ছেড়ে সোফায় শরীর মেলে দিল সে। অপরদিকে খানিকক্ষণ চুপচাপ শুয়ে থাকার পর টেলিভিশনের শব্দ কানে আসতেই উঠে বসলো উল্লাসী। কয়েক দণ্ড ভেবে বিছানা ছেড়ে নেমে সে ধীর পায়ে এগুলো টেলিভিশনের ঘরের দিকে। তাদের বাড়িতে টেলিভিশন না থাকলেও পাশের বাড়িতে একটি টেলিভিশন রয়েছে। ছোট মার অগোচরে প্রায়ই সুহাকে নিয়ে সেই টেলিভিশন দেখতে যেত সে। তবে সে টেলিভিশন এত বড় নয়, এত চিকনও নয়। তার শ্বশুরবাড়িতেও যে টেলিভিশন রয়েছে সেটিও দেখতে বেশ মোটা তাজা। কি ব্যাপার, ঘুমাওনি? পাশ থেকে মেজবাহুর কথায় তার দিকে তাকালো উল্লাসী। হালকা মাথা নেড়ে সে বলল, হুঁ, ঘুম আসছে না। নতুন জায়গা তো, একটু সময় লাগবে। বসো। বসে টিভি দেখো। উল্লাসীকে মেঝের মাঝ বরাবর বসতে দেখে উঠে বসলো মেজবাহ। শান্ত গলায় বলল, উঠে সোফায় বসো। মেজবাহুর আদেশে সোফায় বসলো উল্লাসী। অপলক দৃষ্টিতে টেলিভিশনের দিকে তাকিয়ে রইল সে। আজ তার পাশে সুহা থাকলে সে প্রচুর খুশি হতো। কিছু বলতে না পারলেও টেলিভিশন দেখার সময় তার মুখের উজ্জ্বলতাই বলে দেয় ঠিক কতটা আনন্দিত হয় সে তা দেখে। ব্যথা পেয়েছিলে চুরি খোলবার সময়? টেলিভিশনের দিক থেকে দৃষ্টি সরিয়ে মেজবাহুর দিকে দিল উল্লাসী। বলল, না। তাহলে কাঁদলে কেন? জানি না। ঠিক আছে, এই নাও রিমোট, নিজের ইচ্ছা মতো চ্যানেল বদলিয়ে নাও। আমি ঘুমোতে যাচ্ছি। খুশি মনে রিমোট হাতে নিল উল্লাসী। তবে পর মুহূর্তেই নিজেকে একা আবিষ্কার করে আটকে উঠল তার মন। দ্রুত সে এগুলো ঘরের দিকে। তবে সে ঘরে মেজবাহুর উপস্থিতি না পেয়ে ভীত গলায় সে ডেকে উঠল মেজবাহকে। অষ্টম থেকে বেরিয়ে মাত্রই ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল মেজবা। আচমকা পাশের রুম থেকে মেয়েলি গলায় কান্নার আওয়াজ ভেসে এলো তার কানে। উল্লাসী কাঁদছে, কিন্তু কেন? সে তো খুশি মনে বসে টেলিভিশন দেখছিল। ভ্রু কুঁচকে পাশের ঘরের দিকে এগুলো মেজবা। কি হয়েছে উল্লাসী, কাঁদছো কেন? চোখ উঁচিয়ে মেজবাকে দেখা মাত্র দৌড়ে তার দিকে এগুলো উল্লাসী। দু হাতে শক্ত করে তাকে জড়িয়ে ধরে ফোপাতে শুরু করলো সে। নির্বিকার ভাবে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মুখ খুলল মেজবা। নিজের বাহুডোর থেকে উল্লাসীকে ছাড়িয়ে সে বলল, আমি কোথাও যাইনি, পাশের রুমই ছিলাম। মিথ্যে কেন বলছেন? মিথ্যে কেন বলবো? আমি ও ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম।
আপনি ও ঘরে ঘুমাবেন? হ্যাঁ, তাহলে আমিও ও ঘরে ঘুমোবো। একা আমি এ ঘরে থাকবো না। ভয়ের কিছু নেই উল্লাসী। ঘর থাকতে তুমি শুধু শুধু নিচে শোবে কেন? তুমি এ ঘরেই থাকবে। তাহলে আপনিও এ ঘরেই থাকবেন। উল্লাসীর শরীরের থরথরিয়ে কাঁপুনি বলে দিচ্ছে ঠিক কতটা ভয় পেয়েছে সে। তবে তাই বলে তার অদ্ভুত চাওয়া তো মেনে নেওয়া যায় না। একদণ্ড ভেবে গলা খানিকটা গম্ভীর করে মেজবা বলল, আমি আমার ঘরেই থাকবো এবং তুমি এ ঘরে থাকবে। এ নিয়ে আর কোনো কথা শুনতে চাইছি না। মেঝেতে বসে পড়ল উল্লাসী। কাপা হাতে মেজবাহর দু পা আঁকড়ে ধরে সে বলল, আমি একা কখনোই থাকিনি। নতুন এই বাসায় একা এ ঘরে থাকলে আজ রাতেই আমি মরে যাব। ও ঘরে থাকি না একটু। আমি নীরবে নিচে শুয়ে থাকবো। সোহার কসম। ঘড়ির কাঁটায় রাত একটা। চারদিকে বিরাজ করছে শুনশান নীরবতা। মেঘে আচ্ছন্ন আকাশের চাঁদের কণাটা আবছা হয়ে উঠেছে। সেদিকে তাকিয়েই আরেকটি সিগারেট ধরালো মেজবা। বাড়িতে যাবার কারণে বেশ কিছুদিন যাবৎ সিগারেটের স্বাদ নিতে পারেনি সে। বাবার সামনে সিগারেট হাতে দাঁড়ানোর সাহস তার নেই। দীর্ঘ শ্বাস ফেলে সিগারেট টেনে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে নির্ঘুম রাতের নিস্তব্ধতা কাটিয়ে চেয়ার ছেড়ে উঠে বসলো মেজবা। পায়চারি করতে শুরু করলো ব্যালকনি জুড়ে। আজ কঠিন একটি সত্যর মুখোমুখি দাঁড়িয়ে সে হাঁপিয়ে উঠেছে। 28 বছরের এই জীবনকে অনর্থক ঝামেলা লাগছে, অস্থির লাগছে। বাচ্চা একটি মেয়ের পাশাপাশি চলে চিন্তার জগতে বিচরণ করতে করতেই চোখজোড়া লেগে এসেছিল মেজবাহর। তবে পাশ থেকে আসা মেয়েলি স্বরের কাকুতিতে ঘুম ভেঙে গেল তার। ঝটপট চেয়ার ছেড়ে উঠে ঘরে ঢুকতেই ড্রিম লাইটের ঝাপসা আলোয় তার নজরে এলো উল্লাসের নিষ্পাপ মুখ। গুটিসুটি মেরে মেঝেতে শুয়ে ছটফটিয়ে যাচ্ছে সে। মেয়েটির অসহায়ত্বর কাছে হেরে আজ তাকে নিজের ঘরে থাকার অনুমতি দিয়েছে মেজবা। যদিও বা ঘর ফাঁকা পড়ে থাকতে মেয়েটিকে নিচে শোয়ানোর বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না। তবে ব্যাকুল সুরে উল্লাসীর আকুতি মিনতি বুকের ভিতরটায় কাটার মতো বিঁধছিল তার। তাই কোনো উপায় না পেয়ে নিজের ঘরে নিচে বিছানা করে শোবার জোগাড় যন্ত্র করে দিয়েছে সে। কিন্তু হঠাৎ উল্লাসী এভাবে ছটফট করছে কেন? ধীর গলায় উল্লাসীকে কয়েকবার ডাকলো মেজবা। তবে অপর পাশ থেকে তেমন সাড়া না পেয়ে তার কপালে হাত রাখলো সে। যা ভেবেছিল সেটি। মেয়েটির গা গরম হয়ে উঠেছে। তাকে কোথাও খুঁজে না পেয়ে হয়তো খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল উল্লাসী, যার ফলে গা কাঁপুনি দিয়ে জ্বর বাঁধিয়ে ফেলেছে সে। জ্বর মেপে দেখে ওষুধ সহ এক গ্লাস পানি এনে সাইড টেবিলে রাখলো মেজবা। তারপরে সে আবারও উল্লাসীর পাশে বসে তাকে কয়েকবার জোর গলায় ডাকতে বিস্ময়ে চোখ মুখ কুঁচকে উঠে বসলো উল্লাসী। কিছু সময়ের জ্বরেই ফর্সা মুখ তার লাল টকটকে হবার উপক্রম হয়েছে। চোখ দুটিও রক্তের কুণ্ডলি পাকিয়ে রক্তলাল বর্ণ ধারণ করেছে। ভয়ঙ্কর সেই চোখের দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল মেজবা। নরম গলায় বলল, শীত করছে? করছে। বিছানায় উঠে শো। তাহলে আপনি কোথায় শুবেন? সে কথার জবাব না দিয়ে হাত ধরে উল্লাসীকে উঠালো মেজবা। তারপর তার দিকে ঔষধ এবং পানির গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও। আপনি এ ঘর ছেড়ে কোথাও যাবেন না তো? না, সত্যি? হ্যাঁ। কসম কাটুন। কাটলাম। এভাবে না, ভালো করে কাটুন। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে মিসবাহ ক্ষীণ স্বরে বলল, তুমি শুয়ে পড়ো উল্লাসী। আচ্ছা, তবে আপনি কিন্তু এ ঘরে আমাকে একা ফেলে কোথাও যাবেন না। ঠিক আছে? যাব না। কাঁথা গায়ে চাপিয়ে উল্লাসী শুয়ে পড়তে চেয়ার ছেড়ে স্টাডি টেবিলে এসে বসলো মেজবা। তারপর চার্লস ডিকেন্সের ডেভিড কপারফিল্ড বইটি খুলে তাতে মনোযোগ দিল। শরীরের উচ্চতা কাটিয়ে বিছানা ছেড়ে উঠে চারিপাশে চোখ বুলালো উল্লাসী। তবে ঘরে কোথাও মেজবাহুর দেখা না পেয়ে ধীর পায়ে সে এগুলো পাশের ঘরের দিকে। ঘুমন্ত মেজবাকে এক পলক দেখে আবারও সে ফিরে এলো ঘরে। ব্যালকনিতে দাঁড়িয়ে খানিকক্ষণ শহরে সকালের সৌন্দর্য উপভোগ করলো। বেশ ফুরফুরে লাগছে এখন তার শরীরটা। কিছুক্ষণ আগের মেজমেজে ভাবটাও কেটে গেছে। লম্বা কিছু দম ছেড়ে ঘরে ফিরে গতকাল বিকেলের কেনা কিছু সালোয়ার কামিজের মাঝে একটি উঠিয়ে সে এগুলো গোসলের জন্য পাউরুটিতে জেলি মাখিয়ে দুটো প্লেটে রাখলো মেজবা। তারপর উল্লাসীর দিকে তাকিয়ে বলল, এখন কি একটু ভালো লাগছে? মাথা নেড়ে সম্মতি জানালো উল্লাসী। সেদিকে তাকিয়ে মেজবাহ বলল, এত সকালে গোসল করেছো কেন? বিয়ের পর সকালে গোসল করতে হয় বলে। উল্লাসীর এমন উত্তরে ধাক্কা খেলেও নিজেকে সামলে নিল মেজবা। চোখে মুখে একরাশ অস্বস্তি ফুটিয়ে বলল, আর করবে না, এসবের কোনো দরকার নেই। কিন্তু আপনার আম্মা যে বলে দিয়েছেন প্রতি সকালে গোসল করে নাপাক শরীরকে পাক পবিত্র করতে।
আম্মা বলে দিয়েছেন তো, গ্রামে গেলে এসব করবা। এখানে যতদিন আছো প্রতিদিন সকালে গোসলের কোনো দরকার নেই। আবারও মাথা নেড়ে সম্মতি জানিয়ে পাউরুটিতে হাত দিল উল্লাসী। অধীর আগ্রহে মেজবাহকে দেখে তাকে অনুসরণ করে পাউরুটিতে কামড় বসালো সে। আপনি কাল আমাকে একা ঘরে রেখে পাশের ঘরে এসে ঘুমিয়েছিলেন, তাই না? প্লেট থেকে নজর সরিয়ে উল্লাসীর দিকে দিল মেজবা। ঠান্ডা গলায় বলল, হুম, সারা রাতই ও ঘরে ছিলাম। ভোরের দিকে এসে এ ঘরে শুয়েছি। ওহ, সব ভয় তো তোমার রাতে। দিনে তো কোনো ভয় নেই, নাকি আছে? জানি না, জানতে হবে। আর তোমাকে তা জানাতেই আমি এখন কিছুক্ষণের জন্য বের হব। বুকটা স্যাঁত করে উঠল উল্লাসীর। ঢোক গিলে সে বলল, কোথায় যাবেন? এক বন্ধুর সঙ্গে দেখা করতে। বেশিক্ষণ না, এই ধরো 1-2 ঘন্টার মাঝেই ফিরব। কোনো ভয় নেই, নিজের ইচ্ছে মতো তুমি এটুকু সময় কাটাও। চোখ মুখ ছোট হয়ে এলো উল্লাসীর। ব্যথিত গলায় সে বলল, আচ্ছা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বেসিনের দিকে এগুতে এগুতে মেজবাহ বলল, দুপুরের রান্নাটা কি তুমিই করবে, নাকি আমি আসার পথে খাবার নিয়ে আসবো? আমিই করব। ঠিক আছে, তবে আমি আসার পর তুমি রান্না শুরু করবে, নয়তো আবার হাত পা পুড়িয়ে বসবে। লিমনের সঙ্গে দেখা করে বাসায় ফিরতে ফিরতে বেশ দেরি হলো মেজবাহর। উল্লাসের জন্য বেশ চিন্তা হচ্ছে তার। মেয়েটি আবার ভয় টয় পেল না তো? সকল ভাবনায় একপাশে রেখে কয়েকবার কলিং বেল টিপল মেজবাহ। তবে ওপাশ থেকে উল্লাসের সাড়া না পেয়ে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো সে। হাতে থাকা ফল ভর্তি পলিথিন ব্যাগ ডাইনিং টেবিলে রেখে উল্লাসের নাম নিতে নিতে সে এগুলো ঘরের দিকে। মেজবাহর জন্য অপেক্ষা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল উল্লাসী। তবে বেশি একটা সময় টিকতে পারল না সে ঘুমের সেই রাজ্যে। বেশ ঠান্ডা কিছুর উপস্থিতি কপালে অনুভব করতে ঘুম ভাবটা কেটে গেল তার। আতঙ্কে হুড়মুড়িয়ে উঠে বসে কয়েক কদম পিছিয়ে গেল উল্লাসী। তবে পর মুহূর্তে মেজবাকে দেখা মাত্র আত্মায় পানি ফিরে এলো তার। বুকে থুতু দিয়ে সে বলল, না, জ্বর নেই। ভয় পেয়েছো? হুম। চিন্তিত মনে শার্টের বোতাম খুলতে খুলতে মেজবা বলল, আমি হসপিটালে যাওয়া শুরু করলে তুমি কিভাবে সময় কাটাবে তা ভাবাচ্ছে আমাকে। এজন্যই তোমায় আনতে চাইনি। আব্বা যে কোনো প্রতিটা জিনিসে জোরাজুরি করে। কি বলবে ভেবে পেল না উল্লাসী। নীরবে খানিক সময় সেভাবেই কাটানোর পর বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই পাশ থেকে মেজবাহ বলল, তুমি কিচেনে যাও, আমি জামা কাপড় ছেড়ে আসছি। চুলো জ্বালিয়ে উল্লাসীকে একে একে সব দেখিয়ে দিল মেজবাহ। তারপর বাড়ি থেকে আনা মাংস ফ্রিজ থেকে বের করে তা পানিতে ভিজিয়ে বলল, বরফ ছাড়লে ভালোভাবে ধুয়ে তারপর রাঁধবে। আপনি রান্না জানেন? তেমন জানি না, তবে চলে। ভাত, ডিম ভাজি, আলু ভর্তা, এসব আর কি। আর মাছ মাংস তেমন একটা খায় না। কখনো খেতে ইচ্ছে হলে বাইরে থেকে আনিয়ে নিই। বলি রান্নাঘর ছেড়ে বেরিয়ে ডাইনিংয়ে এসে চেয়ারে বসলো মেজবাহ। মেয়েটিকে একা রেখে পুরোটা দিন হাসপাতালে কি করে কাটাবে সে, যেখানে ঘন্টা তিনেকের জন্য তাকে ফেলে বাইরে গেলেই মেয়েটি ভয়ে দিশেহারা হয়ে পড়ে। অবশ্য গ্রামের বাচ্চা একটি মেয়ের পক্ষে অচেনা এক জায়গায় এসে একা একটি ফ্ল্যাটে সময় কাটানো বেশ কঠিনও। তাহলে এখন কি উপায়? মেয়েটির জন্য কি এখন চাকরি বাদ দিয়ে ঘরে বসতে হবে তার? হঠাৎ দরজায় বেজে ওঠা কলিং বেলের শব্দে চিন্তায় ছেদ পড়ল মেজবাহর। উদাস মনে সেদিকে এগিয়ে গিয়ে দরজা খুলতেই তার সামনে ভেসে উঠল লিমনের ভাষ্যমতে ভুঁড়িওয়ালা ভাবির ছবি। ভালো আছো? জি আছি। আপনি ভালো আছেন? আমি তো সব সময় ভালো থাকি। শুনলাম তুমি নাকি গ্রাম থেকে কাজের মেয়ে এনেছো। চোয়াল শক্ত হয়ে এলো মেজবাহর। গম্ভীর মুখে সে বলল, বোন, দুঃসম্পর্কের বোন, কাজের মেয়ে নয়। ও, তাই বলো? তা কোথায় তোমার সেই বোন? ডাকো তো ওকে, একটু দেখা সাক্ষাৎ করে যাই। ভাই, তোমরা তো পুরুষেরা যে যার কাজে বেরিয়ে যাও, আর বাড়িতে বসে পচে পচে মরতে হয় আমাদের। কথা বলার মতো পাশে একজন থাকলে বেশ লাগে। বলি হনহনিয়ে ভিতরে ঢুকে পড়লেন মুন্নি সরকার। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়ে তার পিছু নিল মেজবা। ডাইনিং প্লেসে যেতেই তাকে থামিয়ে বলল, ভাবি, আপনি এখানে বসুন, আমি ওকে ডেকে আনছি। আপনি কেন শুধু শুধু এত গরমের ভিতর আগুনের কাছে যাবেন? আপনি বসুন। তারপর দ্রুত পায়ে মেজবাহ এগুলো রান্নাঘরের দিকে। এই মহিলাকে একদম পছন্দ নয় তার। অবশ্য শুধু এই মহিলা নয়, আগ বাড়িয়ে খাতির জমাতে আসা সকল ব্যক্তি চক্ষুশূল তার।
যা বলেছি বুঝেছে তো? হুম। তাহলে বলো ওনার সামনে আমাকে কি ডাকবে? ভাই। গ্রেট। আর হ্যাঁ, বেশি কথা বলবে না, রান্নার বাহানা দেখিয়ে দ্রুত চলে আসবে। আচ্ছা, চলো এবার। সব শিখিয়ে পড়িয়ে উল্লাসীকে নিয়ে ডাইনিংয়ে এসে চেয়ারে বসলো মেজবা। ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটিয়ে বলল, ওই উল্লাসী। উল্লাসী? সুন্দর নাম তো। কিসে পড়ো তুমি? মুন্নি সরকারের প্রশ্নে হাত কসলাতে কসলাতে উল্লাসী জবাব দিল, ক্লাস 8। বেশ ছোট। অবশ্য ছোট মেয়েকে এনে ভালোই করেছো মেজবা। আরো ছোট মেয়ে হলে ভালো হতো। আজকালকার মানুষের যা মনোভাব, তারা ভাইয়ের সঙ্গেও বোনকে জড়াতে দুবার ভাবে না। গলা শুকিয়ে এলো মেজবার। কোনো মতে ঠোঁটের কোণায় হালকা হাসির রেখা ফুটিয়ে মুন্নি সরকারের কথায় সম্মতি জানালো সে। অপরদিকে মুন্নি সরকার উল্লাসের উদ্দেশ্যে বলেই যাচ্ছে, আমি কিন্তু ফ্রি হলেই গল্প করতে চলে আসব তোমার সাথে। তুমি তো বেশ ছোট, আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে তুমি। রান্নাবান্না বলো বা টুকিটাকি জিনিস, তোমার সমস্যা নেই তো? উল্লাসের জবাবের জন্য একদণ্ড অপেক্ষা করে মুন্নি সরকার আবারও বলল, তুমি দেখছি খুবই কম কথা বলো। বসো না, দাঁড়িয়ে আছো কেন? আমি ঠিক আছি। আরে বসো তো। বাড়ি কোথায় তোমার? পাশ থেকে মেজবা জবাব দিল, আমাদের গ্রামেই। কেমন বোন হয় ও তোমার? আমার চাচাতো ভাইয়ের মামাতো বোনের, ফুফাতো ভাইয়ের খালাতো বোনের, নানার দুঃসম্পর্কের বিয়াইয়ের ছেলে মেয়ে উল্লাসী। ভ্রু কুঁচকে ফেলল মুন্নি সরকার। উদ্বিগ্ন গলায় বলল, বেশ দূরের সম্পর্ক তো। জি, বেশ দূরের। রাতে খাবার শেষে সবকিছু গোছগাছ করে উল্লাসের ড্রয়িং রুমে এলো। পাশেই সোফায় শরীর মেলিয়ে দিয়ে শুয়ে রয়েছে মেজবা। নজর তার টেলিভিশনের দিকে। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে সেদিক থেকে নজর সরিয়ে সোফায় বসলো উল্লাসী। উৎফুল্ল চোখে টেলিভিশনের দিকে তাকিয়ে তা দেখায় মনোযোগ দিল। পানি গরম দিয়ে এসেছো? পাশ থেকে মেজবাহুর প্রশ্নে মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল উল্লাসী। তারপর মেজবাহুর দিকে ফিরে বলল, আপনার লাগবে এখন? না, যখন লাগবে আমি নিয়ে নেব। আচ্ছা। ছোট হিসেবে বেশ ভালো রাঁধো তুমি। আপনার ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। মেজবাহুর কথায় খুশির এক দলা বয়ে গেল উল্লাসীর মন জুড়ে। সোফায় দু পা উঠিয়ে আরাম করে বসে সে মেজবাহুর দিকে সকল মনোযোগ জুড়ে দিয়ে মৃদু হেসে বলল, আপনি জানেন, আমার বাবার ছোট মার চেয়ে আমার হাতের রান্না খেতে বেশি ভালো লাগে। জানা ছিল না, তবে এখন জানলাম। রান্না বান্না করতে কি খুব ভালো লাগে তোমার? খুব ভালো লাগে। বেশ তো। তা আর কি কি করতে ভালো লাগে তোমার? ঘুরতে, টেলিভিশন দেখতে, সোহার সঙ্গে সময় কাটাতে, বাবার মাথায় হাত বুলিয়ে দিতে, বৃষ্টিতে ভিজতে, আর আঙ্গুলে কর ধরে ধরে একে একে নিজের ভালো লাগাগুলো মেজবাহুর কাছে খুলে বলল উল্লাসী। তারপর আগ্রহী গলায় জানতে চাইল, আর আপনার? আমার তো কিছুই ভালো লাগে না। তবে বয়স বলো বা পরিস্থিতি, এসব মেনে সবকিছুকেই ভালো লাগাতে হয়। তার মানে আপনার ভাল লাগে না? অসুখ হয়েছে? ডাক্তারদেরও তাহলে অসুখ বিসুখ হয়। ঠোঁটে হাসি ফুটল মেজবাহুর। শোয়া থেকে উঠে বসে সে বলল, তোমার কি ধারণা ছিল হয় না? উহু। মানে উহু, ঠিক আছে। ডাক্তারদের নিয়ে আপাতত তোমার আর গবেষণা করতে হবে না। দ্রুত ঘরে চলো, অনেক রাত হয়েছে। টেলিভিশন বন্ধ করে ঘরের দিকে পা বাড়ালো মেজবা। তার পিছু পিছু ঘরে ঢুকে নিচে শোবার প্রস্তুতি নিচ্ছিল উল্লাসী। তাকে মাঝপথেই থামিয়ে দিল মেজবা। স্বাভাবিক গলায় সে বলল, বেডেই শুয়ে পড়ো। তাহলে আপনি কোথায় শোবেন? সে প্রশ্নের জবাব আজও উপেক্ষা করল মেজবা। বেড সাইড টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে স্টাডি টেবিলে এসে বসলো সে। আপনি আমাকে পছন্দ করেন না, তাই না? উল্লাসীর কথায় বুকের ভিতরে হালকা কাঁপুনি অনুভব করল মেজবা। তবে পর মুহূর্তেই নিজের সকল মনোযোগ ঘোরাতে গতকালের পড়া ডেভিড কপারফিল্ড বইটি বের করে অবশিষ্ট অংশতে চোখ ডোবালো সে। ছোট মা খোকনকে আমাদের সঙ্গে প্রায়ই ঘুমোতে বলে, কিন্তু খোকন কখনোই আমাদের সঙ্গে ঘুমোয় না, কারণ ওর সোহাকে পছন্দ নয়। সোহার কাছে শুলে নাকি ওর গা ঘিন ঘিন করে। বলেই থামলো উল্লাসী। আর চোখে মেজবাহুর দিকে ফিরে সে আবারও বলল, তেমন আমাকেও আপনার পছন্দ নয় বলে আপনি আমার সঙ্গে ঘুমোতে চান না? আপনার গা ঘিন ঘিন করে, তাই না? অদ্ভুত সব কথা বলবে না। ঘুমোতে এসেছো, ঘুমোও। ঘুমানোর সময় এত কথা কিসের? মেজবাহুর ধমকে দমিয়ে গেল উল্লাসী। ঝটপট বালিশে মাথা গুজে ঘুমের পায়তারা শুরু করলো সে। লোকটি বড়ই অদ্ভুত, তাকে বোঝা বড় দায়।
বই বন্ধ করে দেওয়াল ঘড়ির দিকে নজর দিল মেজবা। রাত 2টোর উপরে বেজে গেছে। এমনটাই হয়, বই পড়তে ধরলেই সময় জ্ঞান একদম ভুলতে বসে সে। হাই তুলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মেজবা। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে কয়েকবার উল্লাসীকে ডাকলো সে। তবে অপর পাশ থেকে উল্লাসীর কোনো জবাব না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ঘরের আলো নিভিয়ে পাশের ঘরে চলে এলো মেজবা। একটি সিগারেট ধরিয়ে বেতের চেয়ারে শরীর মেলে দিল। উল্লাসীকে কি আসলেই পছন্দ নয় তার? হয়তো, কিন্তু কেন পছন্দ করে না সে উল্লাসীকে? গ্রামের মেয়ে বলে, অবুঝ বলে, নাকি ছোট বলে? জবাবে বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেজবাহুর। ভুল ভাবছে সে উল্লাসীকে নিয়ে। পছন্দ না করলেও মেয়েটিকে অপছন্দ করে না সে। মেয়েটির নিষ্পাপ চেহারা, ডাগর ডাগর দু চোখের চাহনিতে মায়া হয় তার। ইচ্ছে হয় সকল বন্ধন থেকে মুক্ত করে আবারও তার আগের দুনিয়ায় ফিরিয়ে দিতে। তবে পরিবারের কথা ভেবে তার শুধু ভাবনাতেই সীমাবদ্ধ থাকে। অস্থির মনে চেয়ার ছেড়ে উঠে পড়ল মেজবা। বিছানায় শরীর মেলে দিয়ে আবারও উল্লাসের চিন্তায় ডুব দিল সে। উল্লাসীর দেখানো যুক্তিগুলো ভুল ছিল। না, সে তাকে অপছন্দ করে না। তার সঙ্গে ঘুমোতে গা ঘিন ঘিন করবে। তবে সব কিছুর ঊর্ধ্বে সে একজন পুরুষ। কিছু চাওয়া পাওয়া রয়েছে তার, আছে শারীরিক চাহিদা। সেসব ভেবে নিজের পুরুষত্ব দেখাতে শিকার বানাতে চায় না সে বাচ্চা মেয়েটিকে। বাল্যবিবাহের মতো পাপ করার পর আবারও একই পাপের পুনরাবৃত্তি ঘটাতে চায় না সে। এ পাপ যে সকল পাপের চেয়ে জঘন্য। সকাল সকাল মেজবাকে বেরিয়ে যেতে দেখে খুশি হলো মুন্নি সরকার। খুব দ্রুত হাতের কাজ সেরে ফ্ল্যাট লক করে সে বেরিয়ে পড়ল পাশের ফ্ল্যাটের উদ্দেশ্যে। আজ বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে মেয়েটির সাথে ভেবে খুশিতে টকবগিয়ে কলিং বেলে দুবার চাপ দিতেই ভিতর থেকে দরজা খুলে দিল উল্লাসী। বিস্মিত গলায় বলল, আপনি? কেন? তুমি কাকে আশা করেছিলে? ওনাকে, মানে ভাইকে। ভ্রু কুঁচকে ফেলল মুন্নি সরকার। ভিতরে প্রবেশ করে ড্রয়িং রুমের দিকে এগুতে এগুতে বলল, তুমি যেন মেজবাহির কেমন বোন হও। বুকের ভিতরটা ধুকপুক করতে শুরু করলো উল্লাসীর। উনি বারবার বলেছিলেন হাজারো কলিং বেল বাজালেও দরজা না খুলতে, অথচ তার কথার অমান্য করে বসলো সে। কি হলো? দরজার কাছে দাঁড়িয়ে করছোটা কি? দরজা লাগিয়ে দিয়ে এদিকে এসো। মুন্নি সরকারের কথা মতো দরজা বন্ধ করে ড্রয়িং রুমে এলো উল্লাসী। পুরো শরীর থরথরিয়ে কাঁপছে তার। ভুল করে তার মুখের ফাঁক দিয়ে উলটপালট কিছু বের হয়ে গেলে আবার ক্ষতি হবে না তো উনার? আরে বসো তো, বসো। জোর করে উল্লাসীকে নিজের পাশে বসালো মুন্নি সরকার। তারপর ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বলল, তুমি যেন কেমন বোন হও মেজবাহর। ওই যে কাল উনি, না মানে ভাই যা বলল, ও যে কি দিয়ে কি বলল তা বুঝেইনি আমি। তুমি বুঝেছিলে? মাথা নেড়ে না সূচক জবাব দিল উল্লাসী। ভালো লাগছে না তার। একদম ইচ্ছে করছে না এই মহিলার পাশে বসে গল্প করতে। আচ্ছা, তুমি আমাকে শুধু এইটা বলো, মেজবাহুর বাবা তোমার কি হয়? ঢোক গিলল উল্লাসী। ধীর গলায় বলল, জানি না। এই মেয়ে বলে কি? তাহলে আবার ওই বুড়া ধামড়া ছেলের সাথে তোমার বাবা মা তোমাকে থাকতে পাঠিয়েছে কেন? জানি না। চোখ মুখ কুঁচকে ফেলল মুন্নি সরকার। চারপাশটায় চোখ বুলিয়ে বলল, কোন রুমে থাকো তুমি? জানি না। কি আশ্চর্য, এভাবে কথা বলছো কেন? জানি না। কি জানো তুমি? জানি না। বিরক্তে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো মুন্নি সরকার। তীক্ষ্ণ দৃষ্টিতে উল্লাসের দিকে তাকিয়ে বলল, যাচ্ছি আমি। দরজাটা লাগিয়ে দাও। হনহনে পায়ে মুন্নি সরকার ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যেতেই হাঁপ ছেড়ে বাঁচল উল্লাসী। লম্বা একটি নিঃশ্বাস ছেড়ে ঠোঁটে মিষ্টি হাসি ফুটিয়ে ধীর গলায় বলল, জানি না, জানি না, জানি না। বাড়ি ছেড়ে হলে ফেরার সময় হয়ে এসেছে মুবিনের। আবারও তার সেই একঘেয়ে জীবন শুরু। পড়া, পড়া আর পড়া। যেখানে নেই একদণ্ডের জন্য স্বস্তি। না জানি কবে মুক্তি মিলবে এর হাত থেকে। এদিকে চৈতালি মেয়েটাও এক দৃঢ় ভালোবাসার জালে জড়িয়ে ফেলেছে তাকে। খুব বেশি কষ্ট হয় আজকাল তাকে ছাড়া থাকতে। মন চায় সব ছেড়ে ছুড়ে গ্রামে এসে চৈতালির আশেপাশে পড়ে থাকতে, তাকে নিজের করে নিতে। তবে নানান বাধার কারণে তা আর হয়ে ওঠে না। দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ গোছানোয় মন দিল মুবিন। বিকেল 5টায় তার ট্রেন। এখন বাজে বেলা 12টা। বেশি একটা সময় নেই মাঝে। আমি সাহায্য করব? চৈতালির প্রশ্নে চোখ তুলে তার দিকে তাকালো মুবিন। মৃদু হেসে বলল, এসো। মুবিনের একটি শার্ট হাতে তুলে নিল চৈতালি। তা ভাঁজ করতে করতে অভিমানী গলায় বলল, আজ না গেলে হয় না? অনেক দিন তো হলো এসেছি। গলা খানিকটা ধরে এলো চৈতালির। ভারী স্বরে সে বলল, কষ্ট হয় আমার। তোমার এইচএসসির তো আর বেশি দিন নেই। ভালো করে পরীক্ষা দিয়ে কোচিংয়ের জন্য রাজশাহী চলে আসবে।
চাচার সঙ্গেও এই বিষয়ে আমি কথা বলে রেখেছি। কোচিং তো মাত্র কয়েক মাসের। তারপর তারপর তোমাকে কোনো না কোনোভাবে আমার কাছেই রেখে দেব। তোমার এই নিয়ে টেনশন করতে হবে না। চোখ ভর্তি জল নিয়ে বিছানায় বসে পড়ল চৈতালি। এই একটি দিন কেন আসে তার জীবনে? কাঁদে না চৈতালি, দেখি উঠে দাঁড়াও। একরকম জোর করেই চৈতালিকে টেনে উঠালো মুবিন। তারপর নিজের বুকে চেপে বলল, যাবার দিন কান্নাকাটি না করলে হয় না। সে কথার জবাব না দিয়ে ভেজা গলায় চৈতালি বলল, আমাদের বিয়ে, তা কি শুধু আমাদের ভাবনাতেই রয়ে যাবে? বুক চিরে বেরিয়ে আসা একটি দীর্ঘশ্বাস গোপন করলো মুবিন। 25 বছরের এই জীবনে তার বাবাকে চিনতে আর বাকি নেই তার। চৈতালিকে সহজভাবে মেনে নেবেন না তিনি। নানান অজুহাত দেখাবে, নানান কথা শোনাবে, তবে সেও কম যায় না। বাবা না মানলেও কি করে চৈতালিকে নিজের করে পেতে হয় তাও জানা রয়েছে তার। ম্লান হেসে চৈতালির চুলে ঠোঁট ডুবালো মুবিন। স্পষ্ট গলায় বলল, হুম, সেটাও হবে। শুধু একটু বিশ্বাস রাখো আমার উপর। মুবিনের ঘরে ঢুকতেই ভূত দেখার মতো চমকে উঠল অনা। বিস্ময়ে চোখজোড়া প্রশস্ত হয়ে এলো তার। এসব কি দেখছে সে? চৈতালি আর ভাই একে অপরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। ঠিক কি ঘটছে এখানে? তাছাড়া এমন এক পরিস্থিতিতে ঠিক কি করা উচিত তার ভেবে পেল না অনা। কয়েক দণ্ড চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকার পর একরাশ অস্বস্তি নিয়ে নিঃশব্দে সে বেরিয়ে পড়ল সে ঘর ছেড়ে। দুপুরে ভাত ঘুমের প্রস্তুতি নিচ্ছিল মেজবাহ। কাল থেকে আবারও ব্যস্ত জীবন শুরু হয়ে যাবে তার। যাতে দুপুরে ঘুম তো দূরের কথা, চোখ বোঝার সময়টুকু নেই। তবে সবকিছুর মাঝে উল্লাসীকে নিয়ে চিন্তা হচ্ছে তার। মেয়েটি সবটা সামলে সারাদিন একা বাসায় থাকতে পারবে তো? ঘুমিয়েছেন? চোখ মেলে মেঝেতে গুটিসুটি মেরে বসা উল্লাসীকে এক নজর দেখে আবারও চোখ বুজল মেজবা। স্পষ্ট গলায় বলল, কিছু বলবে? হ্যাঁ, কিছু না, অনেক কিছু। শুরু করো। আজ আপনি বাইরে যাবার পর ওই মহিলা এসেছিল। কোন মহিলা? ওই যে কাল এসেছিল যে। চোখ মেলে উল্লাসের দিকে তাকালো মেজবা। ভ্রু কুঁচকে বলল, তুমি দরজা খুলেছিলে? দু হাতে কান চেপে ধরল উল্লাসী। নরম গলায় বলল, ভুল করে ফেলেছিলাম। উনি আমাকে নানান উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করছিল। তবে সেসবের উত্তর তো আপনি আমায় শিখিয়ে দেননি। শিখিয়ে দেইনি বলে সত্যিটাই বলে দিয়েছো? হুম, কিচ্ছু বলিনি। ওনার প্রতিটি প্রশ্নের উত্তরেই বলেছি, জানি না, জানি না, জানি না। উল্লাসের কথা বোধগম্য হলো না মিসবাহর। জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে চাইতেই ধীরে সুস্থে তাকে সবকিছু গুছিয়ে বলল উল্লাসী। সব শুনে ঠোঁটে ফুটল মেজবাহুর একরাশ হাসি। উচ্চস্বরে খানিকক্ষণ হেসে সে বলিল, গুড জব। এবার কান থেকে হাত নামাও। মাফ করে দিয়েছেন আমায়? হ্যাঁ, তবে মুন্নিভাবি যে মানুষ, দেখবে কালই আবার এসে হাজির হবে। তবে আজকের করা ভুল কাল রিপিট করা যাবে না। হাজার কলিং বেল বাজলেও তুমি কি করবে? দরজা খুলবো না, মনে থাকবে তো? থাকবে। স্বস্তির শ্বাস ছেড়ে আবারও চোখ বুজল মেজবা। মেয়েটির মাঝে বেশ চঞ্চলতা রয়েছে, তবে তা প্রকাশে কিছু ধারা বাধাপ্রাপ্ত হচ্ছে সে। ভয়, সংকোচ, জড়তা তাকে আষ্টেপৃষ্ঠে চেপে ধরে রাখছে। তাহলে কি কেউ ভুলভাল কথা তার মাথায় ঢুকিয়ে দিয়েছে, যার দরুন প্রভাবিত হয়ে নিজেকে প্রকাশ করতে চেয়েও পারছে না সে? হতেই পারে উল্লাসীকে সে এ কয়দিনে যতটুকু চিনেছে তাতে নিজস্বতা বলতে কিছু নেই তার ভিতর। এমত অবস্থায় কারো কথায় প্রভাবিত হয়ে নিজেকে গুটিয়ে রাখা অসম্ভব কিছু নয়। আপনি আজও আমায় একা ফেলে পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছিলেন, তাই না? না, আজও ফজরের সময় উঠে তারপর ও ঘরে গিয়েছি, সুহার কসম। আবারও চোখ মেলল মিসবা। হাই তুলে বলল, সুহাটা যেন কে? আমার বোন। বয়স কত ওর? 5 বছর। তারপরে তোমার ভাই, তাই না? চোখ মুখ শক্ত হয়ে এলো উল্লাসীর। হালকা মাথা নেড়ে সে উঠে পড়ল মেঝে থেকে। সুহার জন্মের সময়ই মারা যায় মা। পিসি সেই সুহাকে দেখাশোনার জন্যই বাবা বিয়ে করে আনেন ছোট মাকে। তার ঠিক 1 বছর পরেই জন্ম হয় খোকনের। সেই সাথে সুহার সকল আদর যত্ন স্থানান্তর হয় খোকনে। মাঝে মাঝে মনে হয় ভালোবাসাও বুঝি স্থানান্তর হবার জিনিস। তবে পর মুহূর্তেই নিজের মায়ের কথা মনে পড়ে যায়। মায়ের জায়গায় তো ছোট মা এসেছে বেশ ক বছর হলো। স্বয়ং মানুষই যেখানে স্থানান্তর হয়, সেখানে ভালোবাসা আর কি জিনিস?
রাতে দ্রুত খাওয়া দাওয়ার কাজ সেরে উল্লাসীকে ঘুমের জন্য তাড়া দিতে শুরু করলো মেজবা। আগামীকাল যেহেতু সকাল সকাল উঠেই নিজের কর্মক্ষেত্রে ছুটতে হবে, সেহেতু বেলা করে ঘুমানোর কোনো সুযোগ নেই। আবার উল্লাসী না ঘুমানোর আগে ও ঘরে গিয়ে নিজের শরীর মেলে দেবারও কোনো উপায় নেই। তাই সব ভেবে রাত 10টার মাঝেই উল্লাসীকে ঘুমানোর আদেশ দিয়ে শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট বই খুলে বসলো মেজবা। ঘণ্টাখানেক সময় নিয়ে কিছু পাতা পড়ে উঠে পড়ল সে। ঘুমের দরুন গভীর নিঃশ্বাস ফেলছে উল্লাসী। এক একটি নিঃশ্বাস তার ঠোঁট ছুঁয়ে পুরো ঘরে মিশে যাচ্ছে, যা হয়তো একসময় তার নিঃশ্বাসের সঙ্গেও মিলিত হচ্ছে। অদ্ভুত এই ভাবনাকে আর এগুতে দিল না মেজবা। দ্রুত গতিতে পা বাড়ালো পাশের ঘরের দিকে। গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল মেজবা। হঠাৎ শরীরের ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল তার। চোখ মুখ কুঁচকে উঠে বসতে বসতে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? আমাকে একা ও ঘরে ফেলে আপনি এ ঘরে এসে কেন ঘুমিয়েছেন? তাতেই কাঁদতে হবে? জানি না, আমাকে ওরা ধরে নিয়ে যাচ্ছিল। আপনি কেন এসে এ ঘরে ঘুমিয়েছিলেন? কিছু বুঝলো না মেজবা। হাই তুলে দেওয়াল ঘড়ির দিকে নজর দিতেই সে দেখল ঘড়িতে বাজছে রাত 1টা। অর্থাৎ উল্লাসীকে ফেলে এ ঘরে আসার 2 ঘন্টাও হয়নি। অথচ এর মাঝেই উঠে পড়েছে সে। মেজাজ চরম খারাপ হয়ে এলো তার। তবুও নিজেকে সে যথাসাধ্য সামলে নিয়ে বলল, অবুঝের মতো করো না উল্লাসী, ও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। কাল আবার আমার সকাল সকাল উঠতে হবে। কান্নার বেগ বাড়িয়ে দিল উল্লাসী। উনি কেন বোঝে না একা ঘরে শুয়ে ঠিক কতটা ভয় পায় সে। নানা রকম বাজে স্বপ্নও দেখে। তখন পাশে একজনকে না পেলে আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে তার অবুঝ মন। এসব কেন বোঝেন না উনি? কান্না থামাও উল্লাসী, এত রাতে এভাবে কাঁদলে আশেপাশের মানুষেরা কি ভাববে? কান্না থামাও বলছি। মেজবাহর ধমকে কান্নার বেগ খানিকটা কমালো উল্লাসী। মেজবাহর 2 হাত ধরে সে আকুল গলায় বলল, আমি একা ও ঘরে থাকবো না, তোমার থাকতে হবে। এখন কি আমার ঘুম বাদ দিয়ে তোমাকে পাহারা দিতে জেগে বসে থাকবো আমি? এসবের চাকরি নিয়েছি আমি। আমার নিজের জীবন নেই, কাজকর্ম নেই। সব ফেলে কি এখন তোমায় নিয়ে পড়ে থাকতে হবে আমার? ফোঁপাতে ফোঁপাতে উল্লাসী জবাব দিল, আমি যাব না। তুমি যাবে, এবং এখনই যাবে। বলেই উল্লাসীর হাত ধরে বিছানা ছেড়ে নামলো মেজবা। তারপর দ্রুত পায়ে তাকে টানতে টানতে নিয়ে এলো পাশের ঘরে। এক ধাক্কায় বিছানার মাঝ বরাবর উল্লাসীকে ফেলে ক্রোধে বিস্ফোরিত গলায় বলল, একটা শব্দ যেন না শুনি, চুপচাপ ঘুমোও, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। এরপর আর অপেক্ষা না করে উল্লাসীকে একা ঘরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে নিজের ঘরের দিকে পা বাড়ালো মেজবা। রাগ হচ্ছে তার। রাগের চোটে পুরো শরীর, কপালের রগ কেঁপে কেঁপে উঠছে। চলবে গল্প নীরবতা। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।